ওয়েস্ট মিদনাপুর, বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, চলে আসি 4 নম্বর। সোল্ড। সোল্ড মানে কি জানিস? বিক্রয়। বিক্রয় কিনা বিক্রি। সেল, সেল, সোল। সোল্ড। হ্যাঁ। কতগুলো দেখ সেই। সেল হচ্ছে বিক্রয়, দ্যাট ইজ নাউন। হুম, সেল বিক্রয়, দ্যাট ইজ ভার্ব। ভার্ব। সোল্ড অলসো ভার্ব, পাস্ট ফর্মে আছে। ভার্ব হুম, পাস্ট ফর্মে আছে। সোল্ড। ক্লিয়ার? তাহলে হ্যাঁ, এগুলোর স্যার। মানেই হচ্ছে, সবকটার মানেই হচ্ছে বিক্রি হয়ে গেছে বা বিক্রয়, সোজা কথা। বিক্রির কাজটা হয়ে গেছে বা বিক্রয় হচ্ছে বাংলা মানে। মনে থাকবে? হ্যাঁ স্যার। মনে থাকবে। তাহলে কি সোল্ড করেছি আমরা? হোয়াট উই সোল্ড? গুডস। গুডস। গুডস, গুডস মানে পণ্য বা দ্রব্য। কত টাকার ভ্যালু? অফ রুপিস 20,000। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে সোল গুডস অফ রুপিস 20,000। এটা হলো ঘটনা, মূল কথা। এটা ঘটনা। কিসে বিক্রি করেছি? ক্যাশে। অর্থাৎ ক্যাশ পেয়েছি আমরা, ক্যাশ পেয়েছি আমরা। তাহলে বল, মানিটারি ভ্যালুতে মেজার করা যাচ্ছে। গুডস কিনেছি, গুডস সোল করেছি মানে আমরা বিল দিয়েছি, ক্যাশ পেয়েছি, ফিনান্সিয়াল পজিশন বেড়েছে, তাহলে ইট ইজ অলসো এ ট্রানজাকশন। ট্রানজাকশন। কোনো ডাউট? নো স্যার। নেক্সট। এই কার বাড়ি থেকে পড়াচ্ছে? পড়ার সাউন্ড চলে আসছে, মিউট করে দেয় প্রয়োজন না হলে। 5 নম্বর, সোল গুডস। আবার সোল গুডস করেছি, এবার 50,000। এন্ড এবার কি রিসিভ করলাম? ক্যাশ নয়, চেক রিসিভ করেছি, চেক। এবার আমরা চেক রিসিভ করলাম। বল, এটাকে ট্রানজাকশন বলতে পারি? হ্যাঁ স্যার, পারি। পারি, পারি। সবকটাই আছে, শুধু ক্যাশের জায়গায় চেক আছে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্য শুধু এখানে কিসের? ক্যাশের জায়গায় চেক এসছে। আগেরটা যেটা কি ছিল? ক্যাশ ছিল, এবার সেটা চেক এসছে। বল, ট্রানজাকশন বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার, পারি। হ্যাঁ স্যার, পারি। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে শোন, আমি বেশি ডিটেলসে বলছি না এটাকে, আর শুধু একটা কথা বলে দিই। চেক ইজ equivalent to cash. চেককে ক্যাশের সমতুল্য ধরা হয়। অর্থাৎ চেককেও আমরা কি বলতে পারি? ক্যাশ বলতে পারি না, কিন্তু আমরা চেককে প্রায় ক্যাশ বলতে পারি। প্রায় ক্যাশ। চেক হচ্ছে প্রায় নগদ, ঠিক আছে? পুরোপুরি নগদ বলতে পারি না চেককে আমরা, কারণ চেককে নগদে রূপান্তর করতে কিছু সময় লাগে, অর্থাৎ ব্যাংক পর্যন্ত যাওয়ার সময়টা লাগে। তাই আমরা চেককে আমরা প্রায় নগদ বা প্রায় ক্যাশ বা ইকুইভ্যালেন্ট টু ক্যাশ আমরা বলতে পারি। তাই চেকও হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনেও আমাদের ক্ষেত্রে কিন্তু চেকে কোনো যদি ঘটনা ঘটে, সেটাকেও আমরা কিন্তু ট্রানজাকশন বলে গণ্য করব। মনে থাকবে বিষয়টা? হ্যাঁ স্যার। নেক্সট, পেড করেছি। পেড, পেড করা কথা অর্থ হচ্ছে কি? পেড মানে প্রদান করা। পেড মানে প্রদান করা, দেওয়া। দেওয়া, দিয়েছি। কি দিয়েছি? স্যালারি দিয়েছি। স্যালারি দিই। স্যালারি কাদেরকে দিই আমরা? স্টাফেদেরকে স্যালারি দিই। আমরা বিজনেসের হয়ে ভাবছি, বারবার বলছি, আমরা অ্যাকর্ডিং টু বিজনেস। আমরা কোন দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি? অ্যাকর্ডিং টু বিজনেস। আমরা যা আলোচনা করব অ্যাকাউন্টিং করতে গিয়ে, অ্যাকাউন্টেন্সি শিখতে গিয়ে, আমরা বিজনেসকেই আমরা আমাদের সর্বেসর্বা ভাববো। বিজনেসকেই আমরা আমাদের সর্বেসর্বা ভাববো, অ্যাকর্ডিং টু বিজনেস আমরা ভাববো। তাহলে বিজনেসেরও ভাবলে আমরা পেড করছি কাদেরকে? কর্মচারীদেরকে। কি পেড করছি? স্যালারি পেড করছি। কত টাকার? 5,000 টাকা। বল, ইজ ইট এ ট্রানজাকশন অর নট? হ্যাঁ স্যার, ট্রানজাকশন নয়, এটা ট্রানজাকশন। এক সেকেন্ড। ট্রানজাকশন
ট্রানজাকশন নয় বলেছে একজন, সে শুধু আনমিউট করে কথা বল, বাদ বাকিরা মিউট কর দেখি, তাকে ধরি আর। স্যার আমি বলেছি গোবর্ধন থেকে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। কিন্তু তোর সাউন্ড এত আসছে কেন? এক স্যার, আমার? নম্বরটা, হ্যাঁ, এক নম্বরটা আছে কি নেই তোর মতে? স্যার আমার মতে 1 নম্বরটা নেই, কারণ এখানে বলেছে স্যার পেড স্যালারি টু স্টাফ রুপিস 5,000। কারণ স্যার আগে যেরকম এক্সাম্পলটা দিলেন যে হরিবাবু একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে 10,000 টাকা পায়, তাহলে সেটা অ্যাকর্ডিং টু বিজনেসের ক্ষেত্রে দেখতে গেলে সেটা তো হচ্ছে না। আমরা কি পেড করছি? স্যালারি। না, আমরা 5,000 টাকা পেড করছি। আমরা 5,000 টাকা পেড করছি। ভালো করে বোঝ লাইনটার মানে। হোয়াট উই পেড, আমরা কি দিচ্ছি? আমরা স্টাফেদেরকে কি দিচ্ছি? ক্যাশ দিচ্ছি, ক্যাশ দিচ্ছি। 5,000 টাকা ক্যাশ দিচ্ছি। কেন ক্যাশ দিচ্ছি? কেন দিচ্ছি? স্যালারির জন্য দিচ্ছি। কেন দিচ্ছি? স্যালারির জন্য দিচ্ছি। স্যালারিটা কি স্যার, যে স্যালারির জন্য 5,000 টাকা দিচ্ছি? হোয়াট ইজ স্যালারি? হোয়াট ইজ স্যালারি? সার্ভিস। স্যালারিটা কি স্যার, যে স্যালারির জন্য আমরা স্টাফদেরকে স্যার আবার 5,000 টাকা দিচ্ছি? স্যালারি হচ্ছে এমন একটা সার্ভিস, স্যালারি হচ্ছে, ভেরি গুড, একজন একসাথে দিয়ে দিয়েছিল, এমন একটা সার্ভিস, যে সার্ভিস ওয়ার্কাররা বা এমপ্লয়িরা, এমপ্লয়িও বলতে পারি, কর্মচারী, সোজা কথা কর্মচারীরা তার মালিককে দিয়ে থাকে, তার বিজনেসের মালিককে দিয়ে থাকে, এমন একটা সার্ভিস, সেই সার্ভিসটাকে নাম দেওয়া হয় স্যালারি। এবং তার বিনিময়ে সে টাকা দাবি করবে কি করবে না? স্যার অবশ্যই। তাহলে আমরা 5,000 টাকা পেড করলাম। তাহলে এবার পূর্ব মিদনাপুর বল, পূর্ব বর্ধমান না পূর্ব মিদনাপুর ছিলিস, যে বলছিলিস না স্যার ট্রানজাকশন নয়, পূর্ব বর্ধমান, হ্যাঁ তুই বলছিস ট্রানজাকশন নয়, তাহলে বল আমরা পেড করলাম 5,000, তাহলে 5,000 পেড করলাম, তাহলে এটা কি মাইন্টারি ভ্যালুতে মেজার করা যায় না? না স্যার যায় না। বল এবার কেন? আমি 5,000 টাকা তোকে দিলাম, তাহলে এই যে তোকে দিলাম, এই দেওয়া ঘটনাটাকে 5,000 টাকাতে তুই মেজার করতে পারছিস না? কিন্তু এটা তো স্টাফকে দিচ্ছে, কোনো আরে বিশ্ব ব্রহ্মান্ডে যাকেই দিন না কেন যাকে দেবো। এখানে পরিষ্কার করে বলা আছে পেইড করে দিয়েছি। মানে তোর মানে তুই কি ভাবছিস যে একে দেওয়া যায় ওকে দেওয়া যায় না, এরকম কিছু ব্যাপার আছে তোর মাথায়? আমরা কি ট্রানজাকশনের বৈশিষ্ট্যতে এরকম কিছু দেখেছি যে একে দিতে পারবো, ওর কাছ থেকে নিতে পারবো, ওর কাছ থেকে নিতে পারবো না, ওকে দিতে পারবো না, এরকম কোনো ব্যাপার শিখেছি আমরা ট্রানজাকশনে? বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্যটা আছে, অর্থাৎ আমরা দিয়েছি স্টাফদেরকে 5,000 টাকা, সোজা কথা, আমরা স্টাফদেরকে 5,000 টাকা দিয়েছি, তাহলে স্টাফদেরকে আমরা কি দিলাম? 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকাটাই তো মানিটারি ভ্যালু। ক্লিয়ার? 2 নম্বর বৈশিষ্ট্যটা আছে কিনা বল আবার, এইটা বল দেখি বুদ্ধি করে। না স্যার 2 নম্বর বৈশিষ্ট্য নেই। নেই? আচ্ছা, যারা বলছিস আছে তাদের মধ্যে যে কোনো একজন অন করে বল কি করে পেলি আছে দ্রব্য বা সেবার অধিকারের হস্তান্তর। স্যার আমরা তো স্যালারি স্টাফেদের আমরা তো, ওরা তো আমাদেরকে দিচ্ছে, ওই তো সার্ভিস তো দিয়েছে, না হলে স্যালারি দিব কেন? সার্ভিস। ভেরি গুড, সার্ভিস দিয়েছে স্যার, এখানে সার্ভিসের হস্তান্তর ঘটেছে। এবার সার্ভিসের অধিকারের হস্তান্তর ঘটেছে? হ্যাঁ, অধিকার হস্তান্তর ঘটেছে স্যার। যে কর্মচারীটা যে সার্ভিসটা দিয়েছে মালিককে, তার বিনিময়ে মালিক তাকে একটা রসিদ দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিয়েছে। সুতরাং আমরা বলতে পারি স্যার এখানে সেবার অধিকারের হস্তান্তর ঘটেছে, কিন্তু কোনো দ্রব্যের অধিকারের হস্তান্তর ঘটেনি, সেবার ঘটেছে। আরে সেবার ঘটলেও তো 2 নম্বর বৈশিষ্ট্য ফুলফিল করবে। আর 3 নম্বর বৈশিষ্ট্য স্যার তো ঘটেইছে, আমি 5,000 টাকা নগদ করে নোট আমি দিয়েছি, ফলে আমার বিজনেসের ফিনান্সিয়াল পজিশন কমেছে, কর্মচারী বেড়েছে। কোনো ডাউট? না স্যার। তাহলে স্যার আগের কোশ্চেন আছে, বল।
হ্যাঁ বল। স্যার তাহলে আমাদের যে এরকম একটা এক্সাম্পল দিলেন না, তাহলে ওইটা স্যার কেন হবে না? এই যে মিস্টার হরি, হ্যাঁ স্যার। মিস্টার হরি, আরে মিস্টার হরি যে হ্যাঁ, স্যার। বিজনেসে জয়েন, মিস্টার হরিকে আমি অ্যাপয়েন্ট করেছি, মিস্টার হরি কি আমার অ্যাপয়েন্টমেন্ট স্বীকার করেছে? না। মিস্টার হরি কি অ্যাপয়েন্টমেন্ট স্বীকার করেছে যে আমি চাকরি করব? আমি কি জানি? ঠিক। আমি স্যার, আমি লেটার তো পাঠালাম, appoint করে থাকি। ইমেল পাঠালাম, আমি লেটার পাঠালাম, ইমেল পাঠালাম যে মিস্টার হরি, কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাপয়েন্টেড ইন আওয়ার অর্গানাইজেশন as an accountant at a monthly salary of rupees 20,000. Please inform us and join our firm within omuk time to do your job. এই বলে আমি চিঠি পাঠালাম। তাহলে এই চিঠি পাঠানোর ঘটনাটা কে আমি ট্রানজাকশন বলতে পারি? স্যার হরি তো আমাদের না। সার্ভিস দেয়নি। সার্ভিস দেওয়ার প্রশ্নই নেই, আমি হ্যাঁ, সবে এবার মাত্র হরি ইমেল sorry। করেছি। এবার আমি সে এটা সবেমাত্র অ্যাকসেপ্ট email করবে করে কিনা তাকে- সেটার উপর নির্ভর করছে। ভেরি গুড, ভেরি গুড। সে Accept অ্যাকসেপ্ট করলে করবে, তবে তো আমরা টাকা দেবো। হ্যাঁ। অ্যাকসেপ্ট করলেই আবার হবে না, অ্যাকসেপ্ট না, করার পর আমাদের তাকে সার্ভিস কাজ দিতে করতে হবে। তারপরে তো আমরা তবে টাকা দেবো। তাকে সার্ভিস না দিলে তবে হবে। তখন সার্ভিস নেওয়ার পর তখন ওটা ট্রানজাকশন হয়ে যাবে, বুঝে গেছে? হ্যাঁ। যতক্ষণ না আমরা সার্ভিস পাবো মিস্টার হরির কাছ থেকে ততক্ষণ সেটা ট্রানজাকশন হবে না। ডাউট কোনো? পূর্ব বর্ধমান? নো স্যার। না। ওকে, নেক্সট 7 নম্বর, রিসিভড এ পারচেজ অর্ডার অফ রুপিস 50,000। ট্রানজাকশন ট্রানজাকশন নয়, না স্যার, এক হবে না নম্বরটা নেই। ট্রানজাকশন। 1 নম্বরটা আছে স্যার কি আমরা নেই? রিসিভ করেছি। কি রিসিভ করেছি? পারচেজ অর্ডার, মানে আমার কাছে কেউ পারচেজ করবে, তারা অর্ডার দিয়েছে আমাকে। কত টাকার অর্ডার দিয়েছে? কিন্তু স্যার পারচেজ 5,000 আমাদের টাকা। কিন্তু স্যার পারচেজ পারচেস কমপ্লিট হয়নি তো এখনো ওটাকে মনিটর হিসেবে মেজার করতে পারবো। মানে এটা স্যার তো আগেটার transaction মতো না, সেম স্যার। হবে। দেখ দেখ। পারচেজ করলে তবে তো ট্রানজাকশন হবে। আচ্ছা, ভালো করে বলছ, ভালো ধরেছিস, ঠিকই আছে, কিন্তু অনেকের এই বিষয়টা ডাউট আছে। 1 নম্বর বৈশিষ্ট্য আছে কি নেই আগে বল। না, নেই। 1 নাম্বার আছে। 1 নম্বর আছে, না, নেই। 1 নম্বর আছে। এই এই পারচেজ অর্ডারটা, এক সেকেন্ড মিউট কর। এই দামটা পারচেজ আছে। অর্ডারটা, এই অর্ডারটার একটা মানিটারি ভ্যালু আছে, বল আছে কি নেই? হ্যাঁ স্যার আছে স্যার। আছে। It is measured at rupees 50,000. The purchase order is measured at rupees 50,000. বাবা মিউট কর, বাবা মিউট কর। The purchase order is measured at rupees 50,000. তাহলে পারচেস অর্ডারটি মানিটারি ভ্যালুতে আমরা মেজার করতে পারছি, সেই পারচেস অর্ডার আমরা রিসিভ করেছি। এবার কোশ্চেন অ্যারাইজ করছে যে স্যার 2 নম্বর ফিচার কি আছে? স্যার নেই ওইটা। না স্যার নেই। 2 নম্বরটা নেই। নেই এটা। 2 নম্বরটা নেই। 2 নম্বরটা কেন নেই? কারণ স্যার পারচেস অর্ডার রিসিভ করা আর গুড সেল করা পারচেজ করেনি। দুটোর মধ্যে স্যার আর আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা পারচেস অর্ডার রিসিভ করার পর এরকম তো হতে পারে যে আমরা তাকে সেল করব না, হতেই পারে, তাই না? স্ক্যাম। যদি সেল করতাম তখন সেটা ট্রানজাকশন হিসেবে গণ্য হতো, আর তখনই আমরা ওকে বিল দিতাম। তাহলে পারচেস অর্ডার বেসিক্যালি কোনো বিল নয়। পারচেস অর্ডার ইজ অলসো এ লেটার। পারচেস অর্ডার ইজ সিম্পল এ লেটার। একটি চিঠি করে আমাকে জানানো হয়েছে যে আমি 50 টাকা মাল আপনাদের কাছ থেকে কিনতে চাই, এই মাল কিনবো, এই মাল কি আপনাদের কাছে আছে? দ্যাট ইজ কল্ড পারচেস অর্ডার।
এবার সেই মাল আমার বিজনেসে আছে কি নেই আমাকে দেখতে হবে, দেখে আমাকে তার পারচেস অর্ডারটাকে কনফার্ম করতে হবে, কনফার্ম করার পর মানে ওনাকে জানাতে হবে যে হ্যাঁ আমার কাছে এই মাল আছে, আপনি কিনতে পারেন, আপনি আসুন। তারপরে ও আসবে বা লোক পাঠাবে, পাঠিয়ে মালও পারচেস করবে। আর যখন পারচেস করবে তখন সেই পারচেস অর্ডারের এগেনস্টে পারচেসটা হবে, আর যখন পারচেসটা হবে তখন সেই পারচেসটাকেই ট্রানজাকশন বলবো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে পারচেস করা আর পারচেস অর্ডার দেওয়ার মধ্যে ফারাকটা বুঝতে পেরেছিস তো? তাহলে এটাতে 1 নম্বরটা ছিল কিন্তু 2 নম্বরটা নেই। তাই 2 নম্বরটা যেহেতু নেই, 3 নম্বরটাও মিউট কর 3 নম্বরটাও নেই। সুতরাং এটাকে আমরা ট্রানজাকশন বলতে পারবো না। ইট ইজ নট এ ট্রানজাকশন, ইট ইজ সিম্পল অ্যান ইভেন্ট। কোনো ডাউট? না স্যার। ওকে, আচ্ছা তোরা মিউট কর প্রত্যেকে। আজকে তোদের এত সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে কেন রে? না এখন থেকে হচ্ছে না, সুকুমার যখন আনমিউট করছে তখনই হচ্ছে, আমি এটা দেখেছি। ঠিক আছে, চল দেখি পরেরটা কি আছে। পেড ইলেকট্রিক বিল রুপিস 2000, ট্রানজাকশন কি ট্রানজাকশন নয়? ট্রানজাকশন স্যার, ট্রানজাকশন। আমি আর এটা কি আর এটা ডিটেইলসে ব্যাখ্যা করতে হবে? না স্যার। না স্যার, সবগুলোই তো আছে। না স্যার। বুঝে গেছিস তোরা? কোনো ডাউট থাকলে বলবি, স্যার। কোনো ডাউট থাকলে না স্যার, বলবি ডাউট কিন্তু। 9 নম্বর পেড করেছি কি অফিস রেন্ট 1500। ট্রানজাকশন। হ্যাঁ স্যার, ট্রানজাকশন। ট্রানজাকশন ট্রানজাকশন হবে। ভেরি গুড। 10 নম্বর ট্রানজাকশন। ট্রানজাকশন আছে এটা, তারপর এটা ট্রানজাকশন। 11 নম্বরটা বল তো দেখি। ট্রানজাকশন। না স্যার, ট্রানজাকশন না এটা। স্যার এটা ট্রানজাকশন। স্যার ক্রেডিট মানে একটা ধারে দিয়েছে স্যার, লেনদেন হয়। আরে না স্যার, ট্রানজাকশন নয়। আচ্ছা মিউট কর প্রত্যেকে। সোল গুডস, আমরা গুডস সোল করেছি কাকে? তরুণকে। কত টাকার গুডস সোল করেছি? 10,000 গুডস সোল করেছি অন ক্রেডিট মানে ধারে। তাহলে প্রশ্ন হচ্ছে 10,000 টাকার গুডস আমরা তরুণকে ধারে সোল করলাম, এটাকে মেজার করা যাচ্ছে কি যাচ্ছে না আগে বল? যাচ্ছে। 1 নম্বর আছে, 2 নম্বর আছে কিনা বল? গুড সোল করলাম তরুণকে, বিল দিয়েছি? না স্যার, নেই। বিল দিয়েছি স্যার। বিল না দিলে তরুণ মান নেবে? বিল না দিলে তরুণ মান নেবে? বিলও দিয়েছি। তাহলে দুটো হয়ে গেছে মানে এটা ট্রানজাকশন হয়েই গেছে। দুটো হয়ে গেছে মানেই ট্রানজাকশন হয়ে গেছে। 3 নম্বরটাও আছে, কিন্তু 3 নম্বরটা খুঁজে বার করতে হবে। বল, বার করতে পারবি? তাকে তো স্যার ধারে এখন দিয়েছি। না হলেও পরে হবে আর্থিক অবস্থার পরিবর্তনটা। হ্যাঁ স্যার। আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এখন না হলেও পরে। না এখনই হয়ে গেছে। আর্থিক অবস্থার পরিবর্তন, ফিনান্সিয়াল চেঞ্জ ঘটে গেছে। কারণ স্যার বিল তো দিয়ে দিয়েছি। ভেরি গুড, বিল তো দিয়ে দিয়েছি, ফলে ফিনান্সিয়াল চেঞ্জ ঘটে গেছে। বিষয়টা বলছি ধারে হচ্ছে বলে তোদের মনে হচ্ছে, ক্রেডিটে হচ্ছে বলে তোদের মনে হচ্ছে স্যার এখানে তো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি, কিন্তু না, ঘটেছে। মনে কর আমরা তরুণকে সোল করলাম, আর্থিক অবস্থার পরিবর্তন মানে কি বোঝায়? অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। অর্থনৈতিক অবস্থা পরিবর্তন মানে তরুণের কাছে আমরা এই 10,000 টাকা পাওয়ার অধিকার আছে কি নেই বলতো? আছে তো, কারণ বিল দিয়েছি তোকে, বিল হচ্ছে তার প্রমাণ। বাট তরুণ যদি টাকা না দেয়, তরুণকে ঘাড় ধরে কোর্টে নিয়ে যাব,
তরুণকে ঘাড় ধরে কোর্টে নিয়ে যাবো, কারণ বিল আছে আমার কাছে, ওর কাছেও আছে, আমার কাছেও আছে, বুঝে গেছে? তাহলে তরুণকে আমি ঘাড় ধরে কোর্টে নিয়ে যাব, তাহলে তরুণের ওপর আমার অধিকার আছে টাকা আদায় করা। আর অপোজিট কেসটা তরুণের হয়ে ভেবে দেখ, তরুণের কিন্তু দায় আছে আমার বিজনেসকে টাকাটা শোধ দেওয়া। কি আছে কি নেই? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ আছে। আছে। তাহলে তরুণ কি কখনোই জোর গলায় আমার বিজনেসকে কিছু বলতে পারবে? না না পারবে না। এবার মনে কর তরুণ, আরো ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, তরুণ আমার বিজনেস থেকে ধার নিল, তরুণ আরেকটা বিজনেস থেকেও ধার নিল, তরুণ আরেকটা ব্যক্তির কাছ থেকেও ধার নিল, তরুণ আরেকটা ব্যক্তির কাছ থেকেও ধার নিল, এইভাবে সবার কাছ থেকে তরুণ ধার নিয়ে বেড়াচ্ছে। তাহলে বল, কেউ যদি বলে যে তরুণের আর্থিক অবস্থা খুব ভালো, সে কি ভুল বলবে না ঠিক বলবে? ভুল বলবো। চারিদিকে ধার নিয়ে বেড়াচ্ছে, বল। চারিদিকে ধার নিয়ে বেড়াচ্ছে, তাহলে তরুণের আর্থিক অবস্থা বাড়ছে না কমছে? স্যার কমছে। 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 তাহলে কমছে। কমছে, তাহলে এইটা কমাটা বাড়াটা এটাই তো পরিবর্তন রে, হ্যাঁ এটাই তো ফিনান্সিয়াল চেঞ্জ। তাহলে আমরা তরুণকে ধারে পণ্য বিক্রি করলাম, তাহলে তরুণের ফিনান্সিয়াল পজিশন ডিক্রিজ করলো, তরুণের আর্থিক অবস্থা কমলো, আমাদের বাড়লো, কারণ আমাদের অধিকার কায়েম হলো তরুণের উপর টাকা আদায় করা, তাই না? তরুণ যদি টাকা দিতে না পারে, তরুণকে দিয়ে 10,000 টাকার মূল্যের আমি যে কোনো কাজ করিয়ে নেব বা যে কোনো কিছু নিয়ে নেবো তার কাছ থেকে, এই অধিকার আছে কি নেই? আছে। এই অধিকার কে দিয়েছে? বিল দিয়েছে। এই অধিকার আমাকে ওই বিলটা দিয়েছে, সেল বিলটা দিয়েছে, সেল বিলটা আমাকে করেছি ওর নামে, সেই সেল বিলটা আমাকে সেই অধিকারটা দেবে। ক্লিয়ার? মনে থাকবে, অ্যাকচুয়ালি বিল নয়, অ্যাকচুয়ালি এখানে ইনভয়েস দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি বিল নয়, অ্যাকচুয়ালি তরুণকে আমরা দিয়েছি ইনভয়েস, ইনভয়েস দিয়েছি। ঠিক আছে? মনে থাকবে এই ইনভয়েসটা এক প্রকারের বিল বলতে পারিস, ইনভয়েসটা এক প্রকারের বিল বলতে পারিস। তবে এগুলো টেকনিক্যাল বিষয় তো, এই টোটাল বিষয়টা আমি নিয়ে আলাদাভাবে তোদের ক্লাস বুঝিয়ে দেবো। হ্যাঁ, ইনভয়েস কি, বিল কি, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স আছে ট্রানজাকশনের ক্ষেত্রে, যে এভিডেন্স গুলো, প্রমাণগুলো থাকলে আমরা কোর্টে যেতে পারি সেই কাস্টমার এগেনস্টে বা সেই সাপ্লায়ারের এগেনস্টে, সেই ইনভয়েস গুলো নিয়ে বা সেই বিল গুলো নিয়ে আমি পরে একটা দিন ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, করিয়ে দেবো, চিন্তা নেই। এটা নিয়ে একটা ক্লাস ইনভয়েস তো স্যার ইনভয়েস তো লয়ের আন্ডারে পড়ছে। ওখানে ওখানে পাবি, কম পাবি, আমাদের অ্যাকাউন্টেন্সিতে পেয়ে যাবি, আমরা অ্যাকাউন্টেন্সি ক্লাসেই আলোচনা করবো। যখন ধারে বিক্রি করা হয় তখন ইনভয়েস দেওয়া হয়, বুঝেছিস? যখন ধারে বিক্রি করা হয় তখন ইনভয়েস দেওয়া হয়। এটা যেহেতু ক্রেডিটে বিক্রি হয়েছে তো, তাই তরুণকে আমরা কি দিয়েছি? ইনভয়েস দিয়েছি। ইনভয়েসটাকে বিল বলতে পারি। বিল আমরা সব জায়গায় লাগিয়ে দিই, বিল আমরা সব জায়গায় লাগিয়ে দিই। কোনো ঠোঙার পেছনে যদি কোনো হিসাব পড়ে, সেটাকেই আমরা বিল বলে দিই, তাই না? ফলে বিল কথাটা একটা ইন জেনারেল কথা, কিন্তু আমাদের কমার্সের টার্মে বিভিন্ন বিভিন্ন নাম আছে, সেগুলো শিখবো। যেমন আজকে একটা শিখলাম যে ধারে কোনো পণ্য বিক্রি হলে ইনভয়েস দেওয়া হয়, ব্যাস এইভাবে মনে রাখবো। ঠিক আছে? তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন ধারে লেনদেন ঘটলেও কিন্তু ঘটে, এটাই মনে রাখা। স্যার তাহলে স্যার আমাজন ফ্লিপকার্টে যে মানে পণ্য কেনা হয় তখন যে ইনভয়েস, তাহলে সেটা ধারে কেনা হয় কি? হ্যাঁ, কারণ দেখ, তুই ইনভয়েসটা যখন কখন দেয়, যখন কোনো কিছু সিওডি তে, সিওডি তে দেয়, হ্যাঁ কোডে ক্যাশ দেয়, অন ডেলিভারিতে ইনভয়েস দেয়, ক্যাশ অন, তাই না? ক্যাশ অন ডেলিভারিতে তো ইনভয়েস দেয়, মানে তুই ক্যাশটা দিবি, তারপরে তো কনফার্ম হলো, তার আগে তো ধার ছিল। ও মানে ব্যাপারটা এরকম দেখ, ব্যাপার ভালো করে বোঝ, বিষয়টা ভালো করে বোঝ, খুব ইন্টারেস্টিং বিষয়। ইনভয়েস কেন দেয়? খুব ভালো কথা কিন্তু এটা, ইনভয়েস কেন দেয় ভালো করে বোঝ, আমি তারা বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। ফ্লিপকার্ট, অ্যামাজনে দেখবি সব ইনভয়েস দেয়, ঠিক আছে? এটা মনে কর ফ্লিপকার্ট,
ফ্লিপকার্ট, এটা বিজনেস। এ তো ব্যাঙ্গালোরে আছে, ওকে। এবার তুই বসে আছিস মনে কর কলকাতাতে, তুই আছিস কলকাতায়। এবার মনে কর মুম্বাইতে একটা বিজনেস আছে, এটা হচ্ছে বিজনেস, ওকে। আর একটা মনে কর ডেলিভারি কোম্পানি, ই কার্ড, এটা ডেলিভারি দেয় তো, ই কার্ড এটা ডেলিভারি দেয়। হ্যাঁ স্যার। তুই অ্যামাজনের এই ফ্লিপকার্টের থ্রুতে তুই এই মুম্বাইয়ের এই বিজনেসটাকে অর্ডার দিলি যে আমি কি কিনবো, আমি একটা কিছু কিনবো, বুক কিনবো, মনে কর একটা অ্যাকাউন্টেন্সি বুক কিনবো, যার দাম হচ্ছে 200 টাকা, ওকে। তুই অর্ডারটা দিলি একে, মুম্বাইকে, তাই না? তুই অর্ডারটা দিলি মুম্বাইকে ফ্লিপকার্টের থ্রুতে, ক্লিয়ার? বোঝা গেছে? এবার মুম্বাই কি করবে, ইনভয়েস কাটবে। ইনভয়েসটা কে কাটবে? মুম্বাই ইনভয়েসটা কাটবে, কারণ এই তো সেলার, বিজনেস। আর তুই হচ্ছিস বায়ার, ক্রেতা, তাই না? তাহলে সেলার ইনভয়েস কাটলো। কেন ইনভয়েস কাটলো? কারণ টাকাটা আমি পাবো কি পাবো না তার গ্যারান্টি তো নেই, আমি তো টাকা পাইনি হাতে, টাকা পাওয়ার পর মাল কি দিচ্ছি? টাকা পাওয়ার পর তো মাল দিচ্ছি না, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। তাহলে বিনা টাকা পেয়ে মাল পাঠাবো, আমি কি ক্যাশ মেমো দেব? আচ্ছা, আমি কি ক্যাশ মেমো দেব? ক্যাশ মেমো কখন দিই? যখন আমি ক্যাশ পাই তখন আমি ক্যাশ মেমো দেবো আর গুডস দেবো, ক্লিয়ার? আমি তো ক্যাশ না পেয়েই আমি গুডস দিয়ে দিচ্ছি, তাহলে আমি কি দেবো? আমি ইনভয়েস দেবো। তাহলে সুবিধা কি? আমি যদি ওই ক্যাশটা এই হাত দিয়ে এই হাত হয়ে আমার কাছে যদি না আসে, আমি ধরবো ফ্লিপকার্টকে। দেখ, ক্যাশটা তুই কাকে দিলি? ই কার্ডকে, হ্যাঁ, তাই না? ই কার্ড ক্যাশটা কাকে দিল? ফ্লিপকার্টকে, ঠিক আছে? ফ্লিপকার্ট ক্যাশটা আমাকে দেবে, মানে আমাকে বলতে মুম্বাইকে দেবে। মুম্বাই। তাহলে ক্যাশটা অনেক পরে আসছে, তাই না? গুডস তোর রিটার্ন হবে না কনফার্ম, তারপরে ক্যাশ তোর অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে ক্যাশ তুই অনেক পরে পাচ্ছিস, গুডস আগে দিয়ে দিচ্ছিস। তুই কি ক্যাশ মেমো দিবি না ইনভয়েস দিবি? বল এবার তুই। ইনভয়েস দিবি, কারণ সেই ক্যাশটা না পেলে তুই কোর্টে যেতে পারবি, ফ্লিপকার্টের নামে কোর্টে যাবি। বুঝে গেছে? এইভাবে চেনটা চলে, তাই সেলাররা ইনভয়েস দেয়, ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবি, গুডস যতক্ষণ না রিটার্নটা কনফার্ম হচ্ছে, 7 দিন সময় দেয় না ফ্লিপকার্ট? 7 দিনের মধ্যে ফেরত দেবেন। 7 দিন যখন কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ গুডস আর ফেরত আসবে না, তারপরেই কিন্তু ফ্লিপকার্ট পেমেন্ট রিলিজ করে এই সেলারদের। তার আগে কিন্তু পেমেন্ট রিলিজ করবে না এদেরকে, বুঝেছিস? পেমেন্টটাকে হোল্ড করে রাখে, ফ্লিপকার্ট হোল্ড করে রাখে, হোল্ডিং এ রেখে দেয়। কারণ রিটার্ন করে দিতে পারে তো, গুডসটা যদি খারাপ হয়, তখন ফ্লিপকার্ট কি করবে? ফ্লিপকার্ট আবার একে টাকাটা রিটার্ন করে দেবে, ক্যাশটা রিটার্ন করে দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে সেলারকে দেবে না, বায়ারকে আবার ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, ফেরত দিয়ে দেবে, কারণ কি বায়ার তো গুডসটা ফেরত দিয়ে দিয়েছে, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবং ফ্লিপকার্ট আরো কাজ করবে। ফ্লিপকার্ট কি করবে? এই সেলারের র্যাঙ্কিং কমিয়ে দেবে। যে সেলারের যত গুডস রিটার্ন যাবে বেশি, সেই সেলারের র্যাঙ্কিং ফ্লিপকার্ট কমিয়ে দেবে। আচ্ছা, ওই জন্য ফ্লিপকার্টে যখন মাল কিনতে হয়, সেলারের র্যাঙ্কিং দেখে মাল কিনতে হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার।
বুঝেছিস? যদি ওটা পেটিএম এ পেমেন্ট করছি তাহলে কি ওটা ক্যাশ পেমেন্ট পাবো? একই, তুই পাবি না। ফ্লিপকার্ট হোল্ড করে রাখবে, ফ্লিপকার্ট হোল্ড করে রাখে। ফ্লিপকার্ট হোল্ড করে দেবে, ফ্লিপকার্ট দেবে না ওকে। হ্যাঁ, বুঝে গেছে কি বললাম? আমরা যে পেমেন্ট করি অনলাইনে সেটাও একই, ফ্লিপকার্ট হোল্ড করে দেয়। ফ্লিপকার্ট সেলারকে দেয় না কিন্তু। 7 দিনের পর ফেরত, 7 দিনের পর দেবে সেলারকে। গুডস যখন রিটার্নটা কনফার্ম হয়ে যাবে তারপরে ফ্লিপকার্ট ওই পেমেন্টটা ছেড়ে দেবে। আচ্ছা, চলে আসি 12 নম্বর, পারচেজ গুডস ফ্রম হরি 15,000 অন ক্রেডিট। তাহলে এবার বল এটা কি হবে? এবার পারচেজ করেছি আমরা, ট্রানজাকশন হবে স্যার। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। ধারে বিক্রি করলে যখন স্যার ট্রানজাকশন হচ্ছে, ধারে কিনলেও তো স্যার ট্রানজাকশনই হবে, তাই এটা একটা ট্রানজাকশন। আমরা ধারে কিনেছি, বল আমাদের আর্থিক অবস্থা বেড়েছে না কমেছে? কমেছে। ভেরি গুড। We are liable to pay 15,000 to Hori. Okay? We are liable to pay 15,000 to Hori. হ্যাঁ, আমাদের দায় সৃষ্টি হয়েছে, তাই আমাদের আর্থিক অবস্থা কমেছে। তো আমরা বুঝে গেছি এবার কোনগুলো ট্রানজাকশন আর কোনগুলো ট্রানজাকশন নয়। ক্লিয়ার? তো আমরা শিখেছিলাম প্রথম দিনেই যে আমাদের ট্রানজাকশনের হিসাব রাখতে হয়। সেই ট্রানজাকশন গুলো কি কি হতে পারে একটা বিজনেসের ক্ষেত্রে। ব্যক্তির জীবনের ক্ষেত্রে আমরা ভাবছি না, ব্যক্তির জীবনটা খুব ক্ষুদ্র, খুব ছোট হয়। হ্যাঁ, একটা ব্যক্তির জীবনে কি কি ট্রানজাকশন ঘটে, খুব সামান্যই ট্রানজাকশন ঘটে, তাই আমরা ব্যক্তির জীবনে ট্রানজাকশন নিয়ে অত চিন্তিত নই। একটা বিজনেসে কিন্তু প্রচুর রকমের, অনেক প্রকারের ট্রানজাকশন ঘটে। একটা বিজনেসে অনেক ধরনের ট্রানজাকশন দেখতে পাওয়া যায়, তাই আমরা বিজনেসের ট্রানজাকশনের উপরেই মূলত ফোকাস করব, এবং সেই ট্রানজাকশন গুলোকে আমরা আজকে জানলাম যে প্রকৃতপক্ষে কোনগুলো ট্রানজাকশন আর কোনগুলো ট্রানজাকশন নয়, এবং কিভাবে আইডেন্টিফাই করব ট্রানজাকশন কি ট্রানজাকশন নয় সেইটা আমরা বুঝলাম। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। কি বলছিস বল, কি বলছিস? কারো কিছু প্রশ্ন আছে? এই তাহলে আজকে এইচবি ক্লাস রাখি, বুঝেছিস? মানে এর পরের পার্টটা ঢুকে গেলে আমরা বেরোতে পারবো না, এত বড় পার্ট, অনেক বড় পার্ট, মানে একটা ক্লাস লেগে যাবে। এর পরের ক্লাসে আমরা শিখবো যে এই ট্রানজাকশন গুলো স্যার হিসাব রাখবো কিভাবে, সেইটা তো জানতে হবে, তাই না? হিসাব রাখার জন্য একদম হিসাব রাখা শিখবো। এই ট্রানজাকশন গুলোকে কিভাবে হিসাব রাখতে হয় স্যার সেইটা শিখবো। হ্যাঁ, বিজনেস গুলো কিভাবে হিসাব রাখে সেইটা শিখবো। ক্লিয়ার? খুব ইন্টারেস্টিং ক্লাস হবে পরের দিন। তাহলে আজকে এইটুকুই থাক, আমার শরীরটা অত ভালো লাগছে না। স্যার একটা কথা বলছিলাম। হ্যালো স্যার। বল বল। বলছি ওই অ্যাকাউন্টেন্সির আগের ক্লাসগুলো ওই রেকর্ডিং করা হয়েছে কি, আপলোড করা হয়েছে কি? না রে বাবা, অ্যাকাউন্টেন্সি আগের ক্লাস তো হয়নি। আগের ক্লাস ছিলাম তো তাই। এই আগের ক্লাস কি দরকার? আর না না, ওটাই মানে খুঁজছিলাম তো এর আগে যে একটু দেখে নিতাম এই জন্য। আর নেই রে, আজকে ক্লাসটা পেয়ে যাবি, আচ্ছা ঠিক। ওকে।